একটা অস্বাভাবিক সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে নির্বাচন না হওয়া পর্যন্ত, যে জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতিটি সরকার, যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই, সেটা বলতে পারেন না। আপনারা কি এখন আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা সাংঘাতিক? আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি আমাদের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, একত্রে থেকে আমরা গণতন্ত্র ফিরে আসি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো, উনি তো অসুস্থ, আপনারা জানেন, পুরোপুরি হয়নি। প্লাস হলো যে ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ ম্যাডাম খাবার জিয়া চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা, তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলে যে আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা সবাই জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি ওদের ষড়যন্ত্র, এখন যে জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আচ্ছা, আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ হবে, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনির্বাচিত সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা, নাকি? এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে। একদম সভাপতি খোকন খুব সুন্দরভাবে বলছেন। আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে, সাকিব ভাই, আপনি ভয়েস অফ আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না, এগুলি একটা আরেকটা পরিপূরক। মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থা বদল চায়, আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায়। পাশাপাশি আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না, তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো? এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান, কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন? কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময়, এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে। নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য, দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও তৈরি হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও, মানে নির্বাচন তো সবাই একপক্ষ হয়ে যাবে না। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার, কি অর্থে? সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে, যাকে বলে রুলস অফ দি গেম। আরো সহজে বললে যে রুলস অফ দি গেমটা তৈরি করা দরকার। একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে, এটা জনপ্রতিনিধিরা পারবে না। মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এটা পারবে না, এটা আনতে। না, পারবে না, কেন বলছেন? পারতেই হবে, পারতেই হবে, না পারলে আবার তাহলে কেমনে আগাবে? আমি সাকিব ভাইয়ের যেটা জানতে চাইতেছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন, সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন? নির্বাচিত সরকারের কাছে কেন চাচ্ছেন না? আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না? নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না। আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হচ্ছে ঐক্যের জায়গা। আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে, সবার কর্মসূচি এক হয়ে যাবে, তা তো না। ফলে পরস্পরের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এখন এই যে থিন লাইনটা, যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা, আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা, এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা, সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে। আপনার প্রশ্ন উত্তর দিলাম তো, একদম উত্তর দিচ্ছেন। এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে। মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে। এখন ক্ষমতা থেকে যেহেতু নির্বাচন দিতে ছিল না, নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল, মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য তো তাকে আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব, পরে নির্বাচন দিব? কারণটা কি? মানে
না, এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে আমরা যে কথাটা বলছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার জন্য সম্ভব হবে না। ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা কিন্তু সাকিব ভাই, সেই সাকিব ভাই সরল প্রশ্ন, ফ্যাসিলিটেট করবে এই সাকিব ভাই এটা সরল প্রশ্ন, সংস্কার কমিশনগুলিও কেন এই সরকারের করতে হবে? আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে? সহজ না হিসাবটা? সংস্কার একটা অভিজ্ঞতার জায়গা আছে। সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থান আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয়, সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে, না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে। এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল। আমরা আমাদের